ভারতবর্ষের কেন্দ্রীয় আইন, যেটা সেন্ট্রাল লেজিসলেচার, যেটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ফার্স্ট চেম্বার, সেকেন্ড চেম্বার। এটা হতে পারে ইউনিক্যামেরাল অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট, বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের ভারতবর্ষের যে সেন্ট্রাল লেজিসলেচার রয়েছে, যেটাকে আমরা পার্লামেন্ট বলি, আর পার্লামেন্টটাই হলো সেন্ট্রাল লেজিসলেচার। এটার যে নেচারটা বা ধরনটা, যেটা হচ্ছে বাইক্যামেরাল অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইন রয়েছে সেটা দুটো কক্ষে বিভক্ত, একটা হলো ফার্স্ট চেম্বার, পরেরটা হলো সেকেন্ড চেম্বার। ভারতবর্ষের যেটা নেওয়া হয়েছে সেটা হলো বাইক্যামেরাল অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট। এর যে ধারণা সেটা নেওয়া হয়েছে ইউকে থেকে, অর্থাৎ কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে অর্থাৎ ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আমাদের যে কেন্দ্রীয় যে আইন রয়েছে সেটা রয়েছে পার্ট নাম্বার হলো 5 রয়েছে। আর্টিকেলটা যেটা রইল সেটা হলো 79 থেকে হলো 122, অর্থাৎ 79 থেকে 122 নং ধারায় আমাদের যে সেন্ট্রাল লেজিসলেচার রয়েছে বা কেন্দ্রীয় আইন রয়েছে, আইনসভা রয়েছে, সেটার সম্বন্ধে বলা রয়েছে। এটা রয়েছে ইউনিয়ন লিস্ট বা ফার্স্ট লিস্টে এটা রয়েছে। আমাদের ভারতবর্ষে 3টি লিস্ট রয়েছে, একটা ইউনিয়ন লিস্ট, আর একটা হলো কনকারেন্ট লিস্ট, আর একটা হলো স্টেট লিস্ট। তো এই যে আমাদের যে কেন্দ্রীয় যে আইন রয়েছে বিষয়টা বা সেন্ট্রাল লেজিসলেচার রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে। তো দেখো, আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, বা যেটাকে বলা হয় সেন্ট্রাল লেজিসলেচার, কেন্দ্রীয় আইনসভা। এই কেন্দ্রীয় আইনসভাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ফার্স্ট চেম্বার আর দ্বিতীয়টা হলো সেকেন্ড চেম্বার। এটা হলো দেখো ইউনিক্যামেরাল, এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার বাইক্যামেরাল অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। অর্থাৎ ভারতবর্ষের যে পার্লামেন্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা। এটার যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টটা রয়েছে বাইক্যামেরাল, অর্থাৎ আমাদের যে পার্লামেন্টের যে ধারণাটা বা নেচারটা যেটা রয়েছে সেটা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে আমাদের যে ধারণাটা রয়েছে বা কনসেপ্টটা রয়েছে সেটা হলো কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ আমাদের পার্লামেন্টটাকে দুটো কক্ষে ভাগ করা হয়েছে। এর যে ধারণাটা অর্থাৎ পার্লামেন্টের যে ধারণাটা এটা নেওয়া হয়েছে ইউকে থেকে, অর্থাৎ কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, এবং পার্ট হলো 5। অর্থাৎ আমাদের সংবিধান যখন তৈরি করা হয়েছে তখন এই পার্লামেন্টের বিষয়টা রয়েছে 5 নম্বর অধ্যায়ে করা হয়েছে বা 5 নম্বর অধ্যায়ে ছিল। দেখো, এখন যেটা বলবো যে টোটাল যদি বলি সংবিধান এখন টোটাল 25খানা অধ্যায় বা পার্ট রয়েছে, আর এই পার্লামেন্টের বিষয়টা রয়েছে 5 নম্বর অধ্যায়ে রয়েছে। কিন্তু যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন পার্ট ছিল হলো 22টি। এবার আর্টিকেলটা বলবো, যে আর্টিকেলটা হলো 79 থেকে 122, 79 থেকে 122 নং ধারার মধ্যে আমাদের এই পার্লামেন্টের বিষয়গুলো রয়েছে। এবং আমাদের পার্লামেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে লিস্ট নাম্বার হলো 1 বা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়েছে। আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে পার্লামেন্টের বিষয়টা রয়েছে। তো হাই বন্ধুরা, আমি মনোজ বর্মন বলছি এবং তোমাদের প্রিয় দাদা। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো সেন্ট্রাল লেজিসলেটর, এবং এটা অর্থ হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, শুনতে থাকো, তাহলে অবশ্যই আশা করব যে পার্লামেন্ট সম্বন্ধে যে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে, অর্থাৎ সেগুলো তোমাদের পরিপূর্ণ হবে, তোমরা এখান থেকে অনেক কিছু জ্ঞান লাভ করতে পারবে। তো দেখো, প্রথম মিটিং পার্লামেন্টের যে ফার্স্ট মিটিং অফ পার্লামেন্ট হেল্ড অন 13/05/1952, অর্থাৎ 13 তারিখে, অর্থাৎ 13ই মার্চ হলো
1952 সালে পার্লামেন্টের প্রথম যে মিটিং সেটা হয়েছিল। এবার দেখো এই ফার্স্ট চেম্বারকে আমরা কি বলতে পারি? লোকসভা বলতে পারি, লোয়ার হাউস বলতে পারি, এবং এটাকেই বলতে পারি পপুলার চেম্বার, এটাকেই আমরা বলতে পারি হাউস অফ দ্য পিপল। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম যে চেম্বারটা রয়েছে তাকে কি কি নামে পরিচিত, বা বলা হয় যে লোকসভা যেটা রয়েছে সেটার অপর নাম কি? সেটাকে বলা হয় লোয়ার হাউস বলা হয়, পপুলার চেম্বার বলা হয়, হাউস অফ দ্য পিপল বলা হয়। অপর দিকে যেটাকে আমরা সেকেন্ড চেম্বার বলে থাকি সেটাকে বলা হয় রাজ্যসভা, আপার হাউস, আনপপুলার চেম্বার এবং কাউন্সিল অফ স্টেটস নামে পরিচিত। তাহলে দেখো সেকেন্ড চেম্বারটা হলো রাজ্যসভা, আপার হাউস, আনপপুলার চেম্বার আর কাউন্সিল অফ স্টেটস নামে কিন্তু পরিচিত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেটা দুটো কক্ষে বিভক্ত হয়েছে, একটা হলো কি হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এই দুটো নামেই কিন্তু খুব বেশি পরিচিত। এবার আর্টিকেল নাম্বার হলো 79। দেখো এই আর্টিকেল নাম্বার 79-এ কী বলছে? এখানে কম্পোজিশন অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যে তৈরি হয়েছে তার কথা কিন্তু আর্টিকেল নাম্বার 79-এ বলা রয়েছে। ইট ইজ কনসিস্ট অফ লোকসভা, রাজ্যসভা, দ্য প্রেসিডেন্ট। দেখো আমাদের যে পার্লামেন্ট গঠিত হয়েছে কি কি নিয়ে গঠিত হয়েছে? পার্লামেন্ট গঠিত হয়েছে লোকসভা, রাজ্যসভা এবং হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে। এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে যে আমাদের পার্লামেন্ট কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? তাহলে পার্লামেন্ট গঠিত হয়েছে লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্টকে নিয়ে গঠিত হয়েছে। এইটা রয়েছে আর্টিকেল নাম্বার 79-এ রয়েছে। নেক্সট দেখো এবার লোকসভা যে রয়েছে কম্পোজিশন হলো, অর্থাৎ এর আর্টিকেলটা হলো 81, 81 নং আর্টিকেলে লোকসভা সম্বন্ধে বলা রয়েছে। দেখো কম্পোজিশন অফ লোকসভা, এই যে লোকসভা যে রয়েছে তার যে কম্পোজিশনটা আমরা এখন পড়ব, যে ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552। সর্বোচ্চ যদি বলি যে সর্বোচ্চ কতজন লোকসভা সদস্য হতে পারে, তো সেটা আমরা বলবো 552 জন। অ্যাট প্রেজেন্ট টোটাল নাম্বার হচ্ছে বর্তমানে যেটা রয়েছে 545 জন রয়েছে। 545 জন সদস্যের মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ 2 জন ব্যক্তিকে নমিনেট করতে পারে অ্যাংলো ইন্ডিয়ান থেকে, এবং রেস্ট অফ অল আর ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য অ্যাডাল্ট ফ্রান্সিস অফ ইন্ডিয়া। অর্থাৎ অন্য যে ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে সরাসরি কিন্তু ভোটদানের মাধ্যমেই কিন্তু তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়। টার্ম, এবার যে এই যে সদস্য যারা লোকসভার রয়েছে তাদের সময়সীমাটা কত? টার্ম অফ লোকসভা, এদের প্রত্যেকেরই সময়সীমা হলো 5 বছর, তাদের 5 বছর সময় থাকে। নেক্সট যেটা বলবো দেখো, লোকসভা ক্যান বি ডিসলভড বিফোর 5 years বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ পিএম। অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি 5 বছরের আগেই কিন্তু লোকসভাকে ভেঙে দিতে পারে। টার্ম অফ দ্য মেম্বার অফ লোকসভা, তাহলে লোকসভার যে অন্যান্য মেম্বার রয়েছে তাদের সময়সীমাও কিন্তু 5 বছর। এবার যেটা পড়বো সেটা হলো কোয়ালিফিকেশানস, অর্থাৎ লোকসভার সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে। তা প্রথমত যে যোগ্যতা সেটা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ভারতের নাগরিক তোমাকে হতেই হবে একজন পার্লামেন্টের সদস্য হতে গেলে বা লোকসভার সদস্য হতে গেলে। 2 নম্বর হলো অ্যাটলিস্ট 25 years এজ, অবশ্যই অর্থাৎ ন্যূনতম তোমাকে 25 বছর তোমাকে হতেই হবে। সব থেকে কম যদি হয়, ন্যূনতম যদি বলি তাহলে সেটা 25 বছর হতে হবে। 3 নম্বর মাস্ট বি ফুলফিল এনি আদার কোয়ালিফিকেশান হুইচ ইজ প্রেসক্রাইব ফর দেম বাই পার্লামেন্ট, এবং পার্লামেন্ট থেকে যে সমস্ত যোগ্যতাগুলো চাওয়া হবে সেগুলো অবশ্যই কিন্তু পরিপূর্ণ করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কি কোয়ালিফিকেশনগুলো, অর্থাৎ লোকসভার সদস্য হতে গেলে কি কি দরকার, কি কি যোগ্যতা দরকার সেটা আমরা দেখে নিলাম। যে প্রথমত তাকে ভারতের নাগরিক হতে হবে, মিনিমাম তার হচ্ছে 25 বছর থাকতে হবে, এবং পার্লামেন্ট দ্বারা যে সমস্ত যোগ্যতাগুলি চাওয়া হবে সেগুলো সম্পূর্ণভাবে দিতে হবে। এবার কন্ডিশন কি হবে, কি থাকবে কন্ডিশন? দেখো কন্ডিশন যেটা হলো 1 নাম্বার, শ্যাল নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, অর্থাৎ অন্য কোনো যে লাভজনক পদে কিন্তু থাকতে পারবেন না। 2 নাম্বার, শ্যাল নট বি এ মেম্বার অফ এনি আদার লেজিসলেটিভ মেম্বার, অর্থাৎ অন্য কোনো
আইনসভার কিন্তু তিনি সদস্য হতেও পারবেন না। 3 নম্বর, স্যালারি অফ দ্য মেম্বার্স অফ লোকসভা ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট, অর্থাৎ যে তাদের যে সদস্য অর্থাৎ লোকসভার যে সদস্য রয়েছে তাদের স্যালারিটা রয়েছে যেটা, সেটা কিন্তু পার্লামেন্ট নির্ধারণ করবে। অ্যান্ড চার্জ অন পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ ইন্ডিয়া, এই যে পাবলিক অ্যাকাউন্টস যেটা রয়েছে সেখানে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার দুটোরই মেম্বার রয়েছে, এবং তারা স্যালারি যেটা পাবে সেটা কিন্তু পাবলিক অ্যাকাউন্টস ফান্ড থেকেই পাবে। ভারতবর্ষের যে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড রয়েছে সেখান থেকে কিন্তু তাদের স্যালারিটা দেওয়া হবে। কাদের? লোকসভার সদস্যদের দেওয়া হবে, এবং তাদের যে স্যালারিটা কত হবে, বেতন কত হবে, সেটা কিন্তু নির্দিষ্ট করবে বা নির্ধারণ করবে কিন্তু পার্লামেন্ট। এবার দেখো, এদের ওথ মানে হলো শপথ বাক্য কারা করাবেন, বা টেকেন বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ লোকসভার যে সদস্য যারা রয়েছে তাদের শপথ বাক্য করাবেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি। এবার রেজিগনেশন যে আছে অর্থাৎ পদত্যাগপত্র, যদি কোনো লোকসভার সদস্য পদত্যাগ করে তাহলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবে? দে অ্যাড্রেস দেয়ার রেজিগনেশন অফ দেয়ার স্পিকার, তারা অর্থাৎ লোকসভার সদস্যরা তাদের যে পদত্যাগ পত্র সেটা কিন্তু স্পিকারকে দিবে। দেখো, লোকসভার যে অধ্যক্ষ তিনি হলেন স্পিকার। স্পিকার একটা গুরুত্বপূর্ণ পদ লোকসভার মধ্যে, এবং বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাননীয় ওম বিড়লা, ইনি কিন্তু লোকসভার কিন্তু স্পিকার রয়েছেন। তো দেখো, এবার আমরা একটু এখানে যেটা পড়বো সেটা হলো স্পিকার, কারণ লোকসভার সমস্ত দায়িত্ব কিন্তু থাকে হচ্ছে স্পিকারের কাছে। তো স্পিকার সম্বন্ধে আমরা অবশ্যই একটু পড়বো যে স্পিকার কি বা কি রয়েছে স্পিকার সম্বন্ধে, সেটা সম্বন্ধে কিন্তু আমরা একটু ডিটেলসে পড়বো। তো দেখো, প্রথমে আমি বলবো যে স্পিকারটা কি বা কাকে বলে। প্রিসাইডিং অফিসার অফ দ্য লোকসভা যে রয়েছে তার প্রিসাইডিং অফিসার এই স্পিকার যিনি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ লোকসভা অ্যামং দেমসেলফ, অর্থাৎ লোকসভার যে সদস্য রয়েছে তার মধ্য থেকেই কিন্তু একজনকে স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। এবার দেখো, স্পিকার সম্বন্ধে আমি আরও বলছি যে লোকসভার নিম্ন কক্ষের সাংবিধানিক ও আলংকারিক প্রধান হলেন স্পিকার। তাহলে লোকসভার নিম্নকক্ষের সাংবিধানিক ও আলংকারিক প্রধান হলেন স্পিকার। তো নেক্সট দেখো, এখানে বিষয়টা হলো যে ভারতীয় আইনসভার নিম্নকক্ষে সবার কার্য পরিচালনার ভার ন্যস্ত থাকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের উপর। লোকসভায় ভোটাভুটির সময় স্পিকার ভোট দেন না, কেবলমাত্র যদি প্রস্তাবের সপক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে তাহলে তিনি তার কাস্টিক ভোট দিতে পারেন। তাহলে দেখো, এখানে যে বিষয়টা বললাম সেটা হলো লোকসভার স্পিকার সাধারণত কিন্তু ভোট প্রদান করবে না, কিন্তু যদি কোনো ক্ষেত্রে যদি পক্ষে এবং বিপক্ষে সমান ভোট হয় তাহলে কিন্তু লোকসভার স্পিকার তার যে গুরুত্বপূর্ণ যে কাস্টিং ভোটটা কিন্তু তিনি প্রদান করতে পারবেন। তিনি পক্ষে বিপক্ষে যে কোনো এক জায়গায় কিন্তু ভোটটা প্রদান করতে পারেন। স্পিকারকে তার কাছে সহযোগিতা করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকেন। তাহলে স্পিকারকে সাহায্য করবেন কে? ডেপুটি স্পিকার। লোকসভার সদস্যদের দ্বারা এবং তাদের মধ্যে থেকে একজন ডেপুটি স্পিকার রূপে নির্বাচিত হন, অর্থাৎ লোকসভার যে সদস্য রয়েছে তাদের মধ্য থেকেই কিন্তু একজনকে ডেপুটি স্পিকার করা হয়। এবং আরেকটা বিষয় বলছি যে স্পিকার কিন্তু হলো শাসক দলের থেকেই কিন্তু একজনকে করা হয়, এবং ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তিনি কিন্তু বিরোধী দলের থেকেই কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। নেক্সট পয়েন্ট দেখো, সাধারণত নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম ভাগে লোকসভার সদস্যদের দ্বারা এবং তাদের মধ্য থেকে একজন স্পিকার রূপে নির্বাচিত হন। স্পিকার হওয়ার পূর্বে তিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, স্পিকার রূপে নির্বাচিত হওয়ার পর এবং স্পিকার থাকাকালীন তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সভার কার্য পরিচালনা করেন। তাহলে এখানে বিষয়টা হলো কি, স্পিকার পূর্বে যে কোনো দলেরই সদস্য হোক না কেন, তিনি যখন স্পিকার রূপে আসন গ্রহণ করবেন তিনি কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু সভার কার্য পরিচালনা করবেন।
তো নেক্সট পয়েন্ট দেখো, স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে একজন কার্যনির্বাহী, যাকে প্রোটেম স্পিকার বলা হয়, সেই স্পিকার থাকবেন এবং নির্বাচিত স্পিকার কার্যভার গ্রহণের পূর্বে তিনি পদত্যাগ করেন। অর্থাৎ একজনকে কি বলা হচ্ছে, প্রোটেম স্পিকার বলা হচ্ছে। এই প্রোটেম স্পিকারের কাজ কি, যেহেতু স্পিকারকে কি করা হবে, নিয়োগ করা হবে, সেহেতু কি হচ্ছে একজনকে অস্থায়ী কি করা হলো, প্রোটেম স্পিকার নিয়োগ করা হলো। এই প্রোটেম স্পিকার কি করবে, স্পিকারকে কি করবেন, নিয়োগ করবেন এবং নিয়োগ করার পরেই কিন্তু তার কাজ শেষ। এখানে দেখো বলে দিচ্ছি তোমাদের যে প্রোটেম যে স্পিকার তিনি কিন্তু অস্থায়ী কিন্তু একজন ব্যক্তি, এবং যাকে কিন্তু নিয়োগ করবে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু নিয়োগ করবে, যাকে নিয়োগ করবে হচ্ছে প্রেসিডেন্ট। এবং লোকসভার যাদের বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি রয়েছে, লোকসভার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্য থেকেই একজনকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। এবার দেখো যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, সাধারণত লোকসভা যতদিন কার্যশীল থাকে, লোকসভার স্পিকারও ততদিন শপথে বহাল থাকেন। সেই দিক থেকে স্পিকারের টার্ম হলো 5 বছর। যেহেতু একটা লোকসভার টার্ম যেহেতু দেওয়া আছে 5 বছর, সেহেতু লোকসভার যে স্পিকার রয়েছে সেই স্পিকারেরও হচ্ছে সময়সীমা বা টার্ম হলো 5 বছর। মর্যাদার নিরিখে লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। অর্থাৎ যদি মর্যাদার নিরিখে তুলনা করি, তাহলে লোকসভার যে স্পিকার রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য কিন্তু তার সম্মান বা মর্যাদা। এবার দেখো নেক্সট পয়েন্ট দেখো, লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এটা আর্টিকেল রয়েছে ভারতীয় সংবিধান আর্টিকেলে 108 নং আর্টিকেলে কিন্তু যৌথ অধিবেশন সম্বন্ধে বলা রয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন হচ্ছে স্পিকার। কিন্তু এই যে যৌথ অধিবেশনের আহ্বান কিন্তু করেন হলো রাষ্ট্রপতি। তাহলে যৌথ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি, আর যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এবং এটা আর্টিকেল নাম্বার রয়েছে 108-এ রয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট যে পয়েন্ট রয়েছে, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে লোকসভার স্পিকারের। অর্থাৎ লোকসভার স্পিকারের কাছে যখন লোকসভায় কোনো বিল পেশ করা হবে, সেটা মানি বিল কি মানি বিল নয়, সেটা কিন্তু লোকসভার স্পিকারই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নেক্সট পয়েন্ট দেখো, স্পিকার বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যানদের নিয়োগ করেন। অর্থাৎ যে বিভিন্ন যে কমিটি রয়েছে সেই কমিটির কিন্তু চেয়ারম্যানদের নিয়োগ করেন হচ্ছে স্পিকার। নেক্সট দেখো, কাট মোশন, নো কনফিডেন্ট মোশন উপস্থাপিত হতে পারে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ এই যে বিষয়গুলো, কাট মোশন বা নো কনফিডেন্স মোশন, সেটাকে উপস্থাপিত হবে কিনা সেটার সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু স্পিকার। নেক্সট দেখো, বিজনেস অ্যাডভাইজার কমিটি, রুলস কমিটি এবং জেনারেল পার্সনস কমিটির চেয়ারম্যান পদে অলঙ্কৃত করেন। অর্থাৎ এই যে পদগুলো রয়েছে সেই পদ কিন্তু তিনি অলঙ্কৃত করেন। তো নেক্সট দেখো বিষয়টা, যে দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনো সদস্যদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে একমাত্র লোকসভার স্পিকারে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট এটা, এই বিষয়টা যে লোকসভার স্পিকার কি করতে পারে, যে দলত্যাগ বিরোধী যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু লোকসভার স্পিকারের কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ হবে। নেক্সট দেখো, লোকসভার স্পিকার শপথে কর্মরত থাকার সময় স্বেচ্ছায় দলত্যাগ করতে পারেন। অর্থাৎ পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ডেপুটি স্পিকারের কাছে। অর্থাৎ ডেপুটি স্পিকারের কাছে স্পিকার কি করবেন, তার পদত্যাগপত্র জমা করবেন। আবার ডেপুটি স্পিকার কিন্তু স্পিকারের কাছে পদত্যাগ করবেন। তাহলে এটা কিন্তু হলো এই স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে ভাইস ভার্সা। অথবা যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য চান, স্পিকারকে পদচ্যুত করতে পারেন। অর্থাৎ লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ যে রয়েছে তারাও যদি চান যে স্পিকারকে পদচ্যুত করতে, তাহলে কিন্তু সেটা পারেন।
সেক্ষেত্রে কি করতে হবে, পদচ্যুতির প্রস্তাব উপস্থাপনের 14 দিন আগে স্পিকারকে নোটিশ দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, যে লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়, তো সেটা হলো 14 দিন আগে কিন্তু স্পিকারকে নোটিশ দিতে হবে। এই 14 দিন তিনি লোকসভার সভাপতিত্ব করেন না, অর্থাৎ যে 14 দিন আগে বা যে 14 দিনের জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে সেই 14 দিন কিন্তু লোকসভার সভাপতিত্ব তিনি করবেন না। তো নেক্সট যে বিষয়টা বা পয়েন্টটা দেখো, যে পদচ্যুতির প্রস্তাব লোকসভায় পাশ হওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত তার উত্তরসূত্রে অর্থাৎ পরবর্তী স্পিকার কার্যভার গ্রহণ করছেন, পদচ্যুত স্পিকার নির্বাহী স্পিকারের পদে কর্মরত থাকেন। অর্থাৎ যতদিন পর্যন্ত তার উত্তরসূরি কিংবা কোনো স্পিকার কার্যভার গ্রহণ করছেন, ততদিন কিন্তু সেই পদচ্যুত স্পিকার কার্যনির্বাহী স্পিকারের পদে কিন্তু কর্মরত থাকবেন। তাহলে এই বিষয়টা দেখো, স্পিকার সম্বন্ধে তোমাদের ডিটেলস কিন্তু আমি বলে দিলাম। তাহলে আজকে যে বিষয়টা বললাম সেটা কিন্তু আমাদের পার্লামেন্ট যে রয়েছে সেই পার্লামেন্টের কিন্তু যে দুটো কক্ষ, একটা লোকসভা এবং রাজ্যসভা, এই লোকসভার মধ্যে যে যা রয়েছে অর্থাৎ আর্টিকেল রয়েছে, তাদের কোয়ালিফিকেশন সদস্য হওয়ার জন্য এবং কি কি শর্ত থাকতে হবে, শপথ বাক্য কে করাবেন, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ হলো স্পিকারের কথা বললাম, তারপরে ডেপুটি স্পিকারের কথা বললাম, তারপরে দেখো যে বিষয়টা প্রোটেম স্পিকার শুধুমাত্র কাজ হলো কি স্পিকারকে নিয়োগ করা, তারপরেই হচ্ছে তার কাজ সমাপ্ত থাকে, এবং প্রোটেম স্পিকারকে কিন্তু নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে এই বিষয়গুলো দেখো তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং আজকে আর এই ভিডিওটা বাড়াবো না, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে রাজ্যসভা রয়েছে অর্থাৎ রাজ্যসভা সম্বন্ধে কিন্তু তোমাদের ভিডিও নিয়ে আসব, এবং সেটা কিন্তু আমি ওখানে বলবো যে রাজ্যসভার কম্পোজিশন বলবো, কি কি কাজ, টার্ম, বয়সসীমা এবং কি কি যোগ্যতা থাকতে হবে, এবং কি কি কর্তব্য রয়েছে বা কি কি বিল পাস করা হয় রাজ্যসভায়, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই দেখো, তোমাদের এই ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু যথারীতি শুনবে, তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছুই জানতে পারবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবারও তোমাদের বলছি, এবং আবারও তোমাদের দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এবং তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা বলছি, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি অঙ্কের কিন্তু সমাধান কিন্তু করে দিচ্ছি, অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি থেকে শুরু করে জিকে থেকে শুরু করে কিন্তু ম্যাথ, জিএ সব কিন্তু করানো হবে, এবং ম্যাথের ক্লাস অলরেডি আমি 7টা ক্লাস কিন্তু অলরেডি করে দেওয়া আছে এই চ্যানেলের মাধ্যমে, এবং নেক্সট কিন্তু আমি পরের দিন কিন্তু ম্যাথের ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের আবারও বলছি।